সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোমর ব্যথা। আমরা প্রতিদিন নানাবিধ কাজ করে থাকি এবং নানাবিধ কাজ করতে গিয়ে কমন যে সমস্যাটি সবাই ফেস করে থাকে সেটি হচ্ছে কোমর ব্যথা। সুপ্রিয় দর্শক, এই কোমর ব্যথা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন ফিজিওথেরাপিস্ট। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করি, সেটি কোনো জব হোল্ডার হোক বা একজন স্টুডেন্ট হোক অথবা যিনি হোম মেকার, তিনিও যখন সারাদিন কাজ করেন প্রথম যে সমস্যাটির কথা সবাই বলে থাকে যে কোনো না কোনো অংশ তার ব্যথা হচ্ছে, তার মধ্যে কমন হচ্ছে তার কোমর ব্যথা। তো এই কোমর ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে আসলে হওয়ার কারণটা কি? ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। আসলে আমরা যে প্রফেশনেই থাকি, মানে যারা ডেস্ক জব করি, দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ হোম মেকার যেটা বললেন, সামনের দিকে ঝুঁকে আমাদের হাউস হোল্ড কাজগুলো করতে হয়, সবারই মূল এটা হলো যে কোমরের উপর প্রেশারটা বেশি পড়ে। দীর্ঘক্ষণ বসে থাকলেও আমাদের কোমরের পিছনে যে মাংসপেশি, লিগামেন্ট, এগুলো উইক হয়ে যায়। সেখান থেকে হঠাৎ করে আমরা বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতার ফিতা বাঁধতে গেলাম, হঠাৎ করে আমাদের ডিস্ক বালজিং হয়ে যায় বা কোমরের মাসেলগুলো একটু স্টিফ হয়ে যায়, এটা মাসেল স্পাজম বলি। এগুলো থেকেই মূলত কোমর ব্যথা শুরু হয়। হাউস ওয়াইফদের ক্ষেত্রেও তাই, আমরা হয়তো নিচু হয়ে কিছু একটা নিতে গেলাম, হঠাৎ করে কোমর ব্যথা। আসলে মূল যে বিষয়টা সেটা হলো সামনের দিকে ঝুঁকা পড়ে আমাদের বেশি, পিছনের দিকে আমাদের কোনো কাজ নেই, যার কারণে ব্যাকের মাসেলগুলো উইক থাকে। সেই উইকনেস থেকেই মূলত প্রথমে পেইনটা শুরু হয়। এই প্রতিদিনের কাজগুলো করতে যে আমরা যে তারা যারা ডেস্ক জব করছে অথবা হোম মেকার যারা বসে কাজ করছে, যেমনটা আপনি বলছিলেন যে যেভাবে পশ্চাৎ থাকা উচিত সেভাবে না থেকে তারা নিচু হয়ে কাজ করছে, তো এই বিষয়গুলোকে আসলে আমরা যেন এড়িয়ে চলতে পারি, কিভাবে আসলে কি ধরনের নিয়ম কানুন রয়েছে? জি ধন্যবাদ। আসলে আমরা যেটা বলি, যেমন যারা ডেস্ক জব করি, আমরা বলি আধা ঘন্টা বা 40 মিনিট পর 5 মিনিটের জন্য একটু ব্রেক নেওয়া, একটু হাঁটাহাঁটি করা, আবার বসা। কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে একই পোস্টারে বসে কাজ করছে, প্রলং টাইম বসে থাকাটা তার জন্য ক্ষতিকর হচ্ছে। আবার যেমন হাউস ওয়াইফদের কথা বললেন, তারা হয়তো নিচে বসে কাজ করা, যেটা নর্মালি আমরা বলি যে একটা টুলে বা একটা কোনো কিছুর উপরে বসা, যেটা সেটাও হয়তো আধা ঘন্টা 40 মিনিট পরে তার পোস্টারটা চেঞ্জ করা। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না, পোস্টারটা মেনটেন হচ্ছে না। অনেক সময় ভারী কিছু উঠাইতে যে সে একটু ব্যথা পেয়ে যাচ্ছে। অনেক সময় কিছু কাজ আছে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, সেটাও হয়তো বসে করছে। এই ধরনের কিছু জিনিসের পরিবর্তন আনতে হবে। যেহেতু রেগুলার লাইফে ডেলি কাজগুলো করতে হচ্ছে, ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, সো একদিন করলে হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু প্রলং টাইম যে রিপিটেশন হচ্ছে এর ফলে আস্তে আস্তে তার সমস্যাটা তৈরি হচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বা বিভিন্ন আর্টিকেলে দেখেছি যে যারা টানা বসে কাজ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে যদি তারা 30 সেকেন্ডের মতো স্ট্রেচিং করে, সেক্ষেত্রে তাদের কোমর ব্যথা বা আপার অ্যাবডোমিন, লোয়ার অ্যাবডোমিন যে বেড়ে যাওয়া, যেটা সেই বিষয়গুলোকে আসলে এড়ানো সম্ভব বা ঝুঁকিটা কমানো সম্ভব, সেই সাথে ওজন বৃদ্ধি হওয়া যেটা সেটিও কমানো সম্ভব। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে এটি আসলে কোনো রিসার্চ বেসড কিনা? আসলে না, অবশ্যই রিসার্চ বেসড। এখানে যেটা আমরা বলি কিছু স্ট্রেচিং যেটা অফিসেও করা যায়, সিম্পলি একটা মানুষ দাঁড়িয়ে একটা কর্নারে সে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এই এক্সারসাইজটা করতে পারে, সেটাতে তার মাসেল পাওয়ারগুলো ভালো থাকবে। এখানে আমাদের কোমরের আশেপাশে যে সারাউন্ডিং স্ট্রাকচার, যেমন লোয়ার অ্যাবডোমিন আছে, ব্যাক মাসেল আছে, সারাউন্ডিং যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো আসলে অ্যাকচুয়ালি উইক হয়ে যায়। আমরা প্রলং টাইম বসে থাকি, যার ফলে ওইটা একটা রিল্যাক্সেশনে চলে আসে। তখন আমরা কিছু সিম্পল এক্সারসাইজ করি, সেটা বসে বসেও করা যায়, কিছু দাঁড়িয়ে করতে হয়। সেটা হয়তো অফিসের একটা কর্নারে যে কেউ দাঁড়িয়ে করে নিতে পারে। সেটা করলে কিন্তু সে দীর্ঘমেয়াদী ভালো থাকবে। বিশেষ করে যাদের আগের ব্যাক পেইন হিস্ট্রি আছে, তাদের আমরা বলি 2 ঘন্টা পর পর সে যদি এই 5টা রিপিটেশন করে, তাহলে এই রোগটা তার আর ভোগান্তিতে ফেলবে না। কোমর ব্যথার ক্ষেত্রে আমরা অনেক
ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি যারা রয়েছেন অথবা অর্থোপেডিক্সের ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু সবসময় বলে থাকেন যে আপনার চেয়ারটা যেন খুব ভালো চেয়ার থাকে, অর্থাৎ কাঠের চেয়ার, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ কুশন ব্যবহার করছে বা স্পেশাল কিছু চেয়ার রয়েছে সেটি তারা ব্যবহার করে থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে যাদের কোমর ব্যথা, ক্রনিক কোমর ব্যথা, তাদের জন্য কোন ধরনের চেয়ার আসলে অ্যাপ্রোপ্রিয়েট? অ্যাপ্রোপ্রিয়েট বলতে আমরা যেটা বোঝাই যে ব্যক্তি বিশেষে আমাদের উচ্চতা, হাইট অনেক কিছুর সাথেই চেয়ারের সম্পর্ক আছে। যেমন আমাদের লাম্বার রিজন, কোমরের যে অংশটা, সেই অংশটা যেন সাপোর্টেড অবস্থায় থাকে। আমরা বলি যেন সাপোর্ট দিয়ে বসা। অনেক সময় আমরা সাপোর্ট ছাড়া দীর্ঘক্ষণ বসলে তখন আমাদের লাম্বার রিজন একটা কার্ভ থাকে, এই কার্ভাচারটা স্ট্রেট হয়ে যায়, তখন তার একটা মেকানিক্যাল প্রবলেম তৈরি হয় এবং আস্তে আস্তে পেইনটা শুরু হয়, সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলো টাইট হতে থাকে। এই জন্য আমরা বলি যে চেয়ারটাই উনি ইউজ করলো যদি রিভলভিং চেয়ার হয় ভালো, কারণ কাজে কর্মে আমাদের ডানে বামে ঘুরতে হয়, সেক্ষেত্রে তার পোস্চারের চেঞ্জ হয় না। সাথে একটা ব্যাক সাপোর্ট নিয়ে বসাটা ভালো যাতে ওই কার্ভাচারটা মেনটেন হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোমর ব্যথাকে এড়ানোর জন্য তারা কাঠের চেয়ার ব্যবহার করে থাকে, তাহলে কি এটি কোনো মিসকনসেপশন বা ভ্রান্ত কোনো ধারণা? এটা একটা ভুল ধারণা আছে। আমরা যেমন অনেকে বলি যে কাঠের চেয়ার, সেই কাঠের চেয়ারটা কিন্তু তার পজিশনের সাথে মোটেও মানানসই নয়, বরং তার সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। এখানে সে ফোম ইউজ করতে পারে, কিন্তু ফোমটা যেন ফার্ম হয়, ফার্ম ম্যাট্রেস আমরা বলি, খুব বেশি সফট যেন না হয়। সাথে ঠিক শোয়ার ক্ষেত্রে কিন্তু তাই আমরা অনেকে মনে করি যে কাঠের বিছানায় ঘুমাইতে হবে, ঠিক অ্যাকচুয়ালি তা না। শক্ত বিছানায় ঘুমালে কোমর ব্যথা কম হবে। হ্যাঁ, ম্যাট্রেসটা যেন ফার্ম হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওভারওয়েট বা ওবেসিটিতে যারা ভুগছেন তাদের খুব কমন সমস্যা হচ্ছে কোমর ব্যথা হয়, কিন্তু অনেকের ক্ষেত্রেও আবার সেটাও আমরা দেখেছি যে ওজন কম, তিনি হয়তো আইডিয়াল বডি ওয়েটে আছেন, কিন্তু তারও কিন্তু কোমর ব্যথা হচ্ছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এরকম বিশেষ কারণ নেই, তবে ওভারওয়েটের ক্ষেত্রে বিশেষ কারণ রয়েছে। যেমন আমরা বলি যে আমাদের একটা লোডিং ক্যাপাসিটি আছে, আমাদের যে স্পাইন, সেই স্পাইনে যে ওজন ক্যারি করে, সেখানে যদি এক্সেসিভ ওয়েট হয়, সেটা তার জন্য ওয়েট বাড়ার কারণে কোমর ব্যথা হতে পারে। দেখা যায় অনেকের অ্যাবডোমিনালটা অনেক বেড়ে গেছে, যার ফলে তার লাম্বার রিজনে যে নর্মাল স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় কোমর ব্যথা হতে পারে। আর যারা বললেন যে থিন মানুষ, চিকন মানুষ, অথচ তার কোমর ব্যথা, এটা হতে পারে অনেক সময় আমরা দেখি একটু টল, বা তার কাজকর্মে যে প্রপার পোস্চার মেনটেন হচ্ছে না, অনেক সময় কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সেক্ষেত্রে এরকম হতে পারে। আমরা বিভিন্ন প্রতিবেদনও কিন্তু এই জিনিসটা দেখেছি যে যাদের মাসেল স্ট্রেংথ কম তাদের ক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে, হয়তোবা তার ওজন কম কিন্তু তার কোমর ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেওয়া হয়ে থাকে যেন তারা রেগুলার বেসিসে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন যুক্ত থাকেন, যেন তাদের মাসেল স্ট্রেংথটা বেড়ে যায়। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। না, যথার্থই বলেছেন। আসলে মাসেল পাওয়ারটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকটা মাংসপেশি, লিগামেন্ট, এইগুলো আমাদের হাড়গুলোকে সঠিক জায়গায় ধরে রাখে। তো ঠিক স্পাইনের যে গঠন, সেই গঠন অনুযায়ী ঘাড়ে, কোমরে, পিঠে আমরা তিনটা জায়গায় আলাদা আলাদাভাবে ভাগ করি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে যেমন ঘাড়ের অংশে এবং কোমরের অংশে আমাদের মুভমেন্টটা বেশি হয়। আমরা যেমন কথা বলি, মুভমেন্ট করি, কাজ করি, প্রত্যেকটা ক্ষেত্রে। সো এই সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্টগুলো, আমরা যখন মুভমেন্ট বেশি করি, আমাদের খেলাধুলা হয়, অন্যান্য অ্যাক্টিভিটিস থাকে, এই মাসেলগুলো কিন্তু স্ট্রেংথ ঠিক থাকে। যখন একটা মানুষ ইনঅ্যাক্টিভ থাকে, একেবারেই মুভমেন্ট করে না, এবং বর্তমান সময়ে যে আমাদের জীবনযাত্রা প্রণালী, তাতে আমরা বেশিক্ষণ বসে বসে ঘরে বসেই সব করে ফেলছি। আইডিয়াল যে বিষয়টা হয়েছে যে এখন আমরা ল্যাপটপে, ডেস্কটপে কাজ করছি, সাথে খাবারটাও বিভিন্ন এই কারণে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটিজ একেবারে কমে গেছে, যার কারণে এই মাসেল পাওয়ারগুলো কমে যায় এবং এই ধরনের সমস্যাগুলো, মাসকুলোস্কেলেটাল প্রবলেমগুলো বেশি দেখা যায়। আচ্ছা, যেহেতু আপনি অ্যাক্টিভিটিসের কথা বললেন যে আমাদের আসলে বসে থাকার কাজটা একটু এখন বেশি, যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে খেলাধুলার সুযোগ সুবিধা একেবারে কম থাকার কারণে তারা খেলাধুলার পরিবর্তে তারা ঘরে বসেই ল্যাপটপ বা মোবাইলে তারা ভিডিও গেমস বা কোনো কিছু দেখছে। তো এক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি, আসলে তাদের কি করা উচিত? পরামর্শ আসলে আমাদেরকে একটু ব্যাকে ফিরে যেতে হবে। আমরা ছোটবেলায় যেগুলো করেছি, হয়তো এটা সম্ভব না হলেও অন্তত সপ্তাহে 3 দিন তাদেরকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া, তাদেরকে ওই গদবাঁধা জীবন থেকে একটু বের করে নিয়ে আসা। স্কুল বা কলেজে যদি থাকে, সেখানেও কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ করা। যেমন দেখা যায় এখন অনেকেই বাচ্চারা ওই আমরা যদি বাংলা কথায় বলি যে ফার্মের মুরগির মতো তারা বড় হচ্ছে, একেবারে এই গদবাঁধা একটা জীবন। সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে ফিরে এসে একটু একের পর এক টিচার থাকে, এরপরে আবার পরের দিনে স্কুলের প্রিপারেশন। সো বাইরের কোনো অ্যাক্টিভিটিসই নেই, এখান থেকে একটু বের করে নিয়ে তাদেরকে অন্য অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ করে, একটু খেলাধুলা, কোনো গান, কখনো তাদের চিত্র অঙ্কন, এই ধরনের কাজের সাথে ইনভলভ করা যায়। ছোট বড় সবার ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা থাকে, তারা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করে, সেক্ষেত্রে তাদের আসলে ভবিষ্যতে কোন ধরনের সমস্যা হতে পারে? আমরা দেখি যে আসলে ইনিশিয়াল স্টেজে আমরা কেউই অতটা গুরুত্ব দিই না। কোমর
কোমর ব্যথা একটু একটু হবেই, এটা ধরে নিয়েই আমরা চলতে থাকি। কিন্তু দেখা যায় যে আর্লি স্টেজে যে কোনো রোগেই যদি ওটাকে ডিটেকশন করা যায় কেন তার সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু সে দ্রুত ওই সমস্যা থেকে সমাধান পেয়ে যায়। কিন্তু কিছু কিছু ডিজিজ আছে, যেমন আমাদের আর্লি স্টেজে একটা ধরা পড়লো না, বাট ক্রনিক স্টেজে ধরা পড়লো, যেমন PLID-র কথা আমরা বলতে পারি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক আমরা বলি, যেটা ডিস্ক দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এটা যখন সরে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে, তখন পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, পার্টা প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আর্লি স্টেজে ট্রিটমেন্ট না নেয়, তার কিন্তু ওই পার্টা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা, তার বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যায়। এটা একটা কারণ। এছাড়া দেখা যায় যে লাম্বার স্পন্ডাইলোসিস নামে আমরা একটা ডিজিজের কথা বলি, যেটা একটা ক্রনিক ডিজিজ, বয়সের সাথে সাথে সবারই হয়। এটাই হয়তো অত খারাপ কোমরবিডিটি হয় না, বাট আমরা বলি যে ওই রোগীর নর্মাল যে লাইফস্টাইল, চলাফেরা, তার স্বাভাবিক কাজকর্ম করা, এইগুলাতে হ্যাম্পার হয়। স্যার, PLID সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই, কেননা আমরা যেটা জানি যে কোমর ব্যথার প্রাথমিক অবস্থায় যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয়, গুরুত্ব না দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রে সবাই যেটা করে থাকে যে কোমর ব্যথা হলো একটা পেইন কিলার তারা খেয়ে ফেলে। কিন্তু যারা আসলে এই কাজটা করে থাকে তাদের ক্ষেত্রে যতটুকু মনে হয় যে সেটা PLID-র দিকে চলে যায়। একটু জানবো যে PLID হলে তখন আসলে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হয়ে থাকে? PLID-টাকে আমরা 3টা গ্রেডে ভাগ করি, যে আমরা বলি প্রাথমিক, মধ্যম এবং খুব সিভিয়ার। ওই ডিস্কটা যে সরে গেছে, এটা কতটুকু সরেছে তার উপরে এই গ্রেডিংটা করা হয়। যদি প্রাথমিক বা মধ্যম পর্যায়ে থাকে, তখন আমরা বলি কমপ্লিট রেস্ট সাথে এই ফিজিওথেরাপির মাধ্যমে এই ডিস্কটাকে আবার কারেকশন করা, সাথে কিছু মেডিকেশন, এই 3টা জিনিস, সাথে সিম্পল কিছু এক্সারসাইজ আমরা দিই, যেটা তার ডেইলি হোম অ্যাক্টিভিটিজের মধ্যে বলা হয়। এই 4টা জিনিস যদি সে মেনটেন করে, তাহলে কিন্তু সে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। এখন এটা যদি আর্লি স্টেজে ধরা না পড়ে বা সঠিক চিকিৎসা না হয়, শুধু ওষুধ খেলো, একটু ব্যথা কম থাকলো, বন্ধ করলো, আবার পেইনটা চলে আসলো, এরকম করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায়। এই সিভিয়ার হয়ে গেলে তখন আমরা কিছু রেড ফ্ল্যাগ সিনড্রোমের কথা বলি। তার মধ্যে যেমন কিছুক্ষণ আগে বললাম যে তার পাটা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, তার নার্ভের নিউরোলজিক্যাল সমস্যা দেখা যাচ্ছে, বা তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে। এই ধরনের রেড ফ্ল্যাগ সিনড্রোম হলে আমরা বলি দ্রুত তাকে অপারেশনের দিকে যেতে হবে। কিন্তু যদি তার আগ পর্যায়ে থাকে যে না ওইরকম কোনো সিভিয়ার সমস্যা নেই, বাট সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তার পেইনটা শুরু হচ্ছে, কিছুক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারছে না, পাটা ভারী হয়ে আসছে, এরকম পর্যায়ে যদি থাকে, তখনও আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে এটা ম্যানেজ করতে পারি। এই ক্ষেত্রে যেটা করতে হয়, রোগীকে সম্পূর্ণ হসপিটালে কিছুদিন থেকে ট্রিটমেন্ট নিতে হয়। তার বাসায় যে বা মুভমেন্ট করে জার্কিং হলে, ঝাঁকি লাগলে এই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় আনা যায় না। সেক্ষেত্রে আমরা বলি 2 থেকে 3 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে কমপ্লিট রেস্ট, সাথে ফিজিওথেরাপি, সাথে কিছু মেডিকেশন, এই কয়েকটা জিনিস মিলে করলে এই ধরনের রোগীরা সুস্থ হতে পারে। PLID ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় সার্জারির দরকার হয় এবং সার্জারি অনেকেই করেও থাকে, কিন্তু এক্ষেত্রে যে ফিজিওথেরাপির ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অনেক সময় চিকিৎসক বা আপনার ফিজিওথেরাপি যারা রয়েছেন, সেটা হয়তো রোগীদেরকে বোঝালেও তারা হয়তো সেই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা তারা নিতে চান না। তারা মনে করেন যে সার্জারি করবে এবং ওষুধ খাবে, তাহলে PLID ভালো হয়ে যাবে। তো এই বিষয়টি রোগীকে ভালো করে বোঝানোর জন্য নিশ্চয়ই আপনাদের প্রচুর কাউন্সিলিং করতে হয়, সেটি যদি আমাদেরকে বলতেন। নিশ্চয়ই। আসলে ফিজিওথেরাপি একটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যেটা আসলে মানুষের কাছে এখনো অ্যাওয়ারনেসটা ওইভাবে বিল্ড আপ হয়নি। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ আসলে ওষুধ নির্ভর চিকিৎসার উপরে বেশি নির্ভরশীল। তারা মনে করে চিকিৎসা বলতেই হলো ওষুধ অথবা সার্জারি। তো যেমন কিছু কিছু অসুখে হয়তো ওষুধের পাশাপাশি সার্জারি প্রয়োজন পড়ে, ঠিক এইরকম ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনের ক্ষেত্রে আমরা 2টা জিনিস দেখতে পাই। রোগীদের মধ্যে অনেক সময় সার্জারির একটা ভীতিও থাকে, অনেকে বলে সার্জারি করলে ভালো হবো কিনা, আবার হুইল চেয়ার বাউন্ডেড হয়ে যাব কিনা। তো এই ক্ষেত্রে আসলে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা বললেন। তবে আমাদের চিকিৎসক এবং রোগীদের মধ্যে একটা ডিস্টেন্স আছে। আমরা অনেক সময় ধাপে ধাপে, যেমন যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলি ইনিশিয়াল স্টেজে এক ধরনের ট্রিটমেন্ট, মডারেট স্টেজে এক ধরনের ট্রিটমেন্ট, একেবারে লাস্ট স্টেজে এক ধরনের ট্রিটমেন্ট। দেখা যায় যে অনেকে মনে করে ডিস্ক প্রোল্যাপস হয়েছে, তার ডিস্ক হার্নিয়েশনের যে মাত্রা, তাতে হয়তো কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যাওয়ার কথা, অনেক সময় তার প্রপার সাজেশনটা হয় না, যে কারণে রোগীও কনফিউজ যে আমি আসলে কি করব। তো আসলে এই ক্ষেত্রে আমরা বলবো যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে যদি ভালো হলো, সে তো ভালো হয়ে গেল, আর যদি কোনো কারণে ভালো হলো না, তার তো অল্টারনেটিভ একটা অপশন থাকে। সো আগে ট্রাই করে নেওয়াটা বেটার। এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আর কোন কোন রোগের ক্ষেত্রে খুব বেশি দরকার, সে সম্পর্কে আরও আমরা জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন NTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নেগলেক্টিং একটা বয়স হচ্ছে বয়স্করা। সাধারণত 60 বছরের উপরে চলে গেলেই আমরা মনে করি এটা কর্মঠ না,
এবং আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে ফ্যামিলি মেম্বাররাও তাদের থেকে দূরে সরে যায় এবং ওনারা নিজেরা মনে করেন যে তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই আমরা সন্তানরা পূরণ করতে পারছি না। এই বয়সে আর একটা বড় জিনিস হচ্ছে, একটা মানুষের শরীরের যে চাহিদা, খাবারের যে চাহিদা এবং খাবার খাওয়ার পরে হজমের যে ধারাবাহিকতা, এটাই কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ যে মানুষটা অ্যাডাল্ট অবস্থায় সব ধরনের খাবার খেতে পারত, সাধারণত বয়স্ক হয়ে গেলে সে আর সব ধরনের খাবার নিতে পারে না। সাধারণত এই বয়সে দেখা যায় প্রচুর পরিমাণে অনেক ধরনের রোগ অবস্থা হতে পারে। কারো ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্রেশার হতে পারে, স্টোমাকের কিছু সমস্যা হতে পারে। খাবার খেলে বমি হয়, খাবার খেলে অরুচি হয়, খাবারটা নিতে পারে না, অরুচি থাকে, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থাকে। এই বিষয়গুলোর দিকে কনসিডার করেই বয়স্কদের অর্থাৎ জেরিয়েটিক ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট। এমনভাবে করতে হবে যে খাবার ওনার সারাদিনের যে ক্যালোরি সেই চাহিদা পূরণ করতে হবে এবং খাবারটা হতে হবে যতটা সম্ভব অল্পতেই ওনার শরীর গ্রহণ করতে পারে, ডাইজেস্ট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ সহজপাচ্য। তার মানে কম মশলার, কম গুরুপাক, স্বাভাবিক খাবার, কিন্তু ওনার পছন্দ অনুযায়ী খাবারটা হতে হবে। তবে হ্যাঁ, তার রোগ অনুযায়ী, তার রিপোর্টস অনুযায়ী যে খাবার তাকে নিষেধ করা, ধরেন একজনের ডায়াবেটিস আছে, তিনি মিষ্টি খেতে পারবেন না, তো তাকে মিষ্টিটা বাদ দিয়ে তার পছন্দ মতো অন্য যে কোনো খাবার দিতে হবে। তবে এই বয়সে শরীরে ফ্যাট ডিপোজিশনের রেটটা খুব বেশি থাকে, যার কারণে স্যাচুরেটেড ফ্যাট যেমন খাসি গরুর মাংস, ঘি, বাটার, মায়োনেজ, মার্জারিন, প্রেশার যদি বেশি থাকে চিজ, পনির, সল্ট জাতীয় খাবারগুলো একদম বাদ দেওয়া উচিত। সাধারণ ক্ষেত্রে অল্প অল্প করে, তাদের ক্ষেত্রে পার্সন অনুযায়ী 2 থেকে 2.5 ঘন্টা পর পর অল্প অল্প করে দিনে যদি 7 থেকে 8 বার খেতে দেওয়া যায়, তাহলে তাদের স্টোমাকটাও সেফ থাকে, খুব ধারাবাহিকভাবে যে খাবারটা সে নিচ্ছে সেই খাবারটা হজম হয়ে আসতে পারে। এবং এভাবে যদি আমরা পরিবারের অন্যান্যরা, বাবা মা বা এই বয়স্কদের প্রতি একটু খেয়াল নেই, তাহলে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে, ওনারা কর্মঠ থাকবে এবং সবচেয়ে ভালো, আপনি যদি প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারেন, তার রোগ এবং রিপোর্ট ঠিক রাখতে পারেন, তাহলে খুব সহজেই একটা বয়স্ক মানুষ বিছানায় পড়ে যায় না। স্যার, স্ট্রোক হচ্ছে এমন একটা ডিজিজ, আমরা এটা হয়তো অনেকেই আমরা জানি না যে স্ট্রোক পরবর্তী সময়টাতে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিলে সেই রোগীর রিকভারিটা অনেক দ্রুত হয়ে থাকে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা, এই ট্রিটমেন্টটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হলো অ্যাকিউট অবস্থায় তার ওই শারীরিক সুস্থতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, হয়তো তার হাইপারটেনশন আছে, তার ডায়াবেটিস আছে, ওগুলোকে কন্ট্রোল করা। এর পাশাপাশি যে তার হাত পায়ের শক্তি চলে গেল, অক্ষমতা তৈরি হলো, ওইটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন, আমরা বলি ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তার মাসেল পাওয়ারগুলো একেবারে জিরো হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফিলকিয়ার কন্ট্রাকশন থাকে, যে সে কিছু মুভ করতে পারে, কেউ হয়তো গ্র্যাভিটির এগেনস্টে মুভ করতে পারে। এইভাবে আমরা ওইটাকে একটা গ্রেডিং করি যে ওই রুগী আসলে কতটুকু সে অ্যাক্টিভলি করতে পারে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করা হয়। এবং এই ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। কিন্তু এইখানেও আমাদের সাধারণ দর্শকদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বা পেরিফেরি অঞ্চলে থাকে, তাদের ক্ষেত্রে এইটা নিয়ে আমরা দেখি যে অনেক সময় কবিরাজের শরণাপন্ন হন, ঝাড়ফুঁক করেন। একটা সময় যে আমাদের কাছে বা চিকিৎসকের কাছে আসে বা ফিজিওথেরাপি নেওয়ার জন্য আসে, তখন তার অনেক ডিফর্মিটি তৈরি হয়। তার যেমন হাতটা এরকম বাঁকা হয়ে যায়, এফেক্টেড পার্টটা সে সোজা করে ফেলে, মানে তার নি জয়েন্টটা স্টিফ হয়ে যায়, হিপ জয়েন্ট স্টিফ হয়ে যায়, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু আমরা যেটা দর্শকদের জানা দরকার, যে স্ট্রোকের পরে আমরা বলি 90 দিন, প্রথম 3 মাস খুব গোল্ডেন আওয়ার। এই টাইমটার মধ্যে যদি সে প্রপারলি ফিজিওথেরাপি নেয়, পাশাপাশি সে তো নিউরোলজিক্যাল মেডিসিন খাচ্ছেই, তাহলে খুব দ্রুতই এটা রিকভার করা সম্ভব। স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে 90 দিন পর্যন্ত অবশ্যই তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটি নিতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ। এই যে রোগগুলোর কথা আমরা কথা বলছিলাম, যে স্ট্রোক, কোমর ব্যথা এবং বিভিন্ন ধরনের যে পিএলআইডির কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে ফিজিওথেরাপির মতো ট্রিটমেন্টের বিকল্প আসলে কিছুই নেই। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যখন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে
বন্ধ্যাত্ব রোগীদের ট্রিটমেন্টে ফেলিওর হয় তখন সাধারণত আধুনিক চিকিৎসাগুলো লাগে। আচ্ছা, আধুনিক চিকিৎসা সাধারণত 100 জন বন্ধ্যাত্ব রোগীর মধ্যে 90 জনের প্রথম দ্বিতীয় ধাপে ট্রিটমেন্ট কনসেপ্ট পড়ে যায়। সাধারণত 9-10% ক্ষেত্রে আধুনিক চিকিৎসা লাগে। আধুনিক চিকিৎসা আসলে বলতে বোঝায় সাধারণত উন্নত প্রযুক্তিতে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, যেমন আইওআই মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসামিনেশন, আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইক্সি, তারপরে হচ্ছে আরও কিছু পিজিডি বলে মানে পেরি ইমপ্লান্টেশন জেনেটিক ডিজিজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।